CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বৃহস্পতিবার 3 দিনের বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের যুবতীদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে আপোষবিহীন নীতি গ্রহণ করে আসছি বললেন মুখ্যমন্ত্রী হেমন্ত। রাজ্যে 4 বাংলাদেশে অনুপ্রবেশকারী গ্রেফতার, বাংলাদেশে ফেরত পাঠালো অসম পুলিশ। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে এবার মাঠে নামল কলেজ পড়ুয়ারা। পশ্চিমবঙ্গের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে পথে নামল আকোষা। রামেশ্বর তেলি এবং মিশন রঞ্জন দাস রাজ্যসভার প্রার্থী। আগামীকাল আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেবেন বিজেপির 2 প্রার্থী। এবার সংবাদ বিস্তারিত। আগামী বৃহস্পতিবার 3 দিনের বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার দুপুর 1:45 তিনি শিলচর বিমানবন্দরে অবতরণ করবেন। প্রথমে লক্ষ্মীপুর মহকুমার শিলঘাটে গিয়ে বরাক নদীর উপর প্রস্তাবিত সেতু শিলান্যাস করবেন। বিকেল 4টে ধলাইয়ের বর্জালুঙ্গায় মডেল ডিগ্রি কলেজে শিলান্যাস। শিলচরে ফিরে বিকেল 5:45 যাবেন কাছাড় ক্যান্সার হাসপাতাল পরিদর্শনে। এরপর সন্ধ্যা 6:45 বিজেপি কার্যালয়ে দলীয় কার্যসূচি। সেখান থেকে রাত 7:35 যাবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের বাসভবনে। রাত 8টায় সেখান থেকে বেরিয়ে পুলিশ গেস্ট হাউসে রাত কাটাবেন। এদিকে অসমের যুবতীদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে আপোষবিহীন নীতি গ্রহণ করে আসছি এবং অনাগত দিনে আমাদের একই ধরনের সুরক্ষা প্ৰদান অব্যাহত থাকবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই কথাগুলো বলেছেন। অসমত এনেকুৱা কৰিলে আমি কি কৰোঁ, যোৱা 3টা বছৰৰ আমাৰ ৰেকৰ্ডত ক্লিয়াৰ হৈ আছে আৰু বিৰোধী পক্ষই কি কৰে সেইটো ৰেকৰ্ডত ক্লিয়াৰ হৈ আছে। আমি যেতিয়াই নাৰীৰ ওপৰত কোনোবাই অত্যাচাৰ কৰে, ধৰ্ষণ কৰে, আমি লগে লগে ন্যায় কৰি দিওঁ আৰু বিৰোধী পক্ষই সেই ন্যায়টো কৰিলে বেয়া পায়। আমিতো হিচাপ সমানে লগে লগে বৰাবৰ কৰি দিব যত্ন কৰোঁ। আমিতো বরাবরে কৰি দিওঁ, লোৱা হ'ব নহয় হৈয়ে আছো। সেইকাৰণে মই গালিয়ে খাই থাকো বিধানসভাত চকুৰ পৰা। আৰু আপোনালোকে নাৰী হৈ উল্টা প্ৰশ্ন কৰি থাকে। তেতিয়া মই মোৰ যোৱা 3 বছৰত তেনেকুৱা কিমান কুইক একশন লোৱা হল, কুইক একশন নহল, লগে লগে হিসাব লোৱা। গতকাল রাত ধুবড়ি থেকে আসাম পুলিশের হাতে গ্রেফতার হওয়া ঢাকা বিভাগের লিপি আক্তারকে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে লিপি আক্তার 24 ঘন্টারও বেশি সময় বাস ও নৌকায় ভ্রমণের পর 18 আগস্ট দক্ষিণ শালমারার শুকচরে পায়ে হেঁটে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। শুকচরের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার পর আসাম পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে গত রাতে ত্রিপুরা হয়ে ভারতে প্রবেশকারী 3 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে আসাম পুলিশ। তারা হলেন রাজশাহী জেলার আখিলা গ্রামের আবু সাইদ, গোদাগাড়ি গ্রামের আসাদুল ইসলাম ও মোহাম্মদ সরওয়ার। তারা চেন্নাই যাওয়ার চেষ্টা করছিল। আসাম পুলিশের প্রচেষ্টায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। মঙ্গলবার শিলচর কাছাড় কলেজের পড়ুয়ারা আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারী পড়ুয়ারা জানান, এক তরুণী চিকিৎসককে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডে লজ্জিত সারা দেশ। এই ঘটনার আবারও প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপদ এবং সুরক্ষিত নন। এই ঘটনায় জড়িত অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান ছাত্ররা। অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে কড়া হুঁশিয়ারি দেন কাছাড় কলেজ ছাত্ররা। মহাবিদ্যালয় থেকে আমরা বিদ্যার্থীরা এসেছি এখানে। বিগত কয়েকদিন আগে আমাদের কলকাতায় একজন বোনের সাথে রেপ হয়েছে, সেই বিষয় নিয়ে আজ আমরা আন্দোলনে নেমেছি। বোনটিকে এখন পর্যন্ত বলাৎকারীদেরকে ধরা হয়নি
এবং ধরা হলেও ওদেরকে শাস্তি দেওয়া হয়েছে না। মমতা ব্যানার্জি সরকারকে আমরা ধিক্কার জানাই, এখন পর্যন্ত আমাদের বোনের ন্যায় পেয়েছে না। সেই জন্য আমরা আজ কলেজ থেকে এখানে আন্দোলনে নেমেছি এবং যদিও শাস্তি না পাওয়া হয় তাহলে আজকের মতো আমরা আরো আজকের থেকে বড় বড় আন্দোলন করবো এবং বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা জানতে পেরেছি যে আমাদের আসাম ইউনিভার্সিটিতে দুজন অধ্যাপক নাকি একজন মুসলমান অধ্যাপক এবং একজন হিন্দু অধ্যাপক মেয়েদের সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছেন এবং অত্যাচার করেছেন। ওদেরকেও কঠোর শাস্তি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি রাখবো এবং প্রশাসনের কাছে দাবি রাখবো। ভারত মাতা কি। বিগত কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি কলকাতাতে আমাদের ভগবান তুল্য ডক্টর যিনি মৌমিতা দিদিকে নির্মমভাবে 18 থেকে 20 জন নরপশু ওনাকে রেপ করেছে। এবং আমরা এটাও দেখতে পেরেছি যে এই কলকাতা যেখানে ঘটনা ঘটেছে মমতা সরকার বলেছে কি মৌমিতা দিদির পরিবারকে 10 লাখ টাকা দেবে। আমি ওনার কাছে কোয়েশ্চেন করতে চাই যে মৌমিতা দিদিকে 10 লাখ টাকায় ফেরত পাওয়া যাবে এবং ওই কলেজের যে অধ্যাপক যে জড়িত ছিলেন এই কাণ্ডে ওনাকেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাই এবং যারা দোষী আছে তাদেরকে ফাঁসি না যদি দেওয়া হয় আগামী দিনে আমাদের ছাত্র সমাজ বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবে। মঙ্গলবার আকসা ছাত্র সংগঠনের কর্মী ও কর্মকর্তারা শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে জড়ো হয়ে হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে আরজিকর মেডিকেল কলেজ মহিলা চিকিৎসকের খুনের ঘটনার প্রতিবাদ জানায় এবং ঘটনা জড়িত দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানান। তারপর সেখান থেকে মুখে কালো কাপড় বেঁধে এক প্রতিবাদী মৌন মিছিল বের করেন আকসার কর্মকর্তারা। এই প্রতিবাদী মিছিলটি শহর পরিক্রমা করে গোলদিঘি মলে গিয়ে শেষ হয়। আজ আকসার পক্ষ থেকে ক্ষুদিরামের পাদদেশে আমরা এখানে জমায়েত হয়েছি। উদ্দেশ্য একটাই, গত 9 আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সে ডক্টর মৌমিতা দেবনাথকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে। এখানে এই হাসপাতালের অধ্যক্ষ থেকে শুরু করে প্রায় আজকের পেপারে দেখলাম 7 জন ডাক্তার নাকি এর সঙ্গে জড়িত। এদের সিবিআই বিচার চলছে। আমরা চাই সিবিআই বিচার প্রক্রিয়ার মাধ্যমে খুব ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে এর বিচার করে এদেরকে প্রত্যেককে যারা জড়িত তাদেরকে ফাঁসি দেওয়া হোক। শান্তনু সেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে সন্দীপ ঘোষ একজন ক্রিমিনাল, তার বিরুদ্ধে অজস্র প্রমাণ রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই শান্তনু সেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেনের কথার কোনো পাত্তা দেননি। যদি পাত্তা দিতেন, ওনার কথা শুনতেন, তাহলে আজকে ডক্টর মৌমিতা দেবনাথকে এই চরম মূল্য দিতে হতো না। রাজ্যসভার জন্য বিজেপির 2 প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। রামেশ্বর তেলী এবং মিশন রঞ্জন দাস রাজ্যসভার প্রার্থী হবে। আগামীকাল উভয় প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেবেন বলে আশা করা হচ্ছে। রামেশ্বর তেলী আগে দুলিয়াজান বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। ডিব্রুগড় লোকসভার সাংসদ হিসেবে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও ছিলেন। মিশন রঞ্জন দাস উত্তর করিমগঞ্জ কেন্দ্রের 4 বারের বিধায়ক। কাছাড়ের লক্ষ্মীপুরে ঘটে গেল একটি অঘটন। গতকাল কাঁওর যাত্রায় লক্ষ্মীপুরে থাইলু গোলটিলা নদী থেকে জল ভরতে গিয়ে জলে ডুবে মৃত্যু ঘটে থাইলু চা বাগানের এক 8 বছরের শিশুর। শিশুটির নাম প্রীতম বানিকা চঞ্চল। পরে এনডিআরএফের জওয়ানরা উদ্ধার অভিযানে নামলেও এখনো পর্যন্ত মৃতদেহটি খুঁজে পাননি বলে জানা গেছে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে।
উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদী সভার আয়োজন করা হয়। সোমবার পড়ন্ত বেলায় আয়োজিত কালাইন রাজপথের প্রতিবাদে সামিল হয়েছেন বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তা, স্থানীয় সচেতন নাগরিক সহ কালাইন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স ও আশা কর্মীরা। প্রতিবাদী মিছিলে পুরুষ মহিলারা চিকিৎসকের গণধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠে গণধর্ষণ জড়িত থাকা নরপশুদের ফাঁসির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কালাইন বাজার সহ আশপাশ এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন এদিন। আমাদের আন্দোলন চলছে চলবে। আমাদের সংগ্রামে দুঃখী। আজ জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে সড়ক ঘোলেন শালচাপড়া এলাকার জনগণ বেহাল সড়কের প্রতিবাদ করে জানান, বিগত 19 জুলাই বরাক সফরে জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা এসেছিলেন, তখন 37 নম্বর জাতীয় সড়কের উপর NHIDCL ইঞ্জিনিয়ার মাটি দিয়ে গর্ত ভরাট করে দিয়েছিলেন। ঠিক 1 মাস পরে আগামী কিছুদিনের মধ্যেই আসামের মুখ্যমন্ত্রী বরাক সফরে যখন আসছেন, তখন বিভাগীয়রা আবার তড়িঘড়ি করে এই রকমের বিশাল বিশাল গর্ত মাটি দিয়ে ভরিয়ে দেওয়ার কাজ চালাচ্ছেন। এ নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করে সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। কথা হচ্ছে চাই আসামের চিফ মিনিস্টার আগামী 30 তারিখ আইতে আমরা খবর পাইছি, এর আগে তারা মাটি দিয়া আর ইটোর গুড়া দিয়া রাস্তার গাঁথাগুলা বরই। তো আমরা ওটাও প্রতিবাদ করি আর যে এইভাবে আর গাঁথাগুলা যাতে গুড়া না হয়। গত মাসের 19 তারিখে আসামের মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা টুকরগাঁও নদী ভাঙ্গন দেখার লাগে আইসলা। এখানোর বড় বড় গাঁথা যেগুলা ফিশারির রূপ ধারণ করে লাইছে, এখানো মাছ পালা মানবো, এখানো হাঁস পালা মানবো, ওখানেও আইসুন তারা। তো এই গাঁথাগুলো ফটাফট মাটি দিয়া ভরি লাইন। আজকে আমরা খবর পাইছি রামনগর থেকে দরিয়া তারা গাঁথা মারিয়া আইতরা। এখন আমরা পিছনে আপনারা দেখতে পাইতা যে পুরা একটা গাড়ির ছোটো গাড়ি হইলে পুরা চাকা ঢুকি যায় গিয়া, বড় গাড়ি হইলে বেঠা চাকান ঢুকি যায় গিয়া, গাড়িগুলা ভাঙ্গিয়া যার ছিটাইয়া মানুষ আড়িয়া যাইবার রাস্তা নাই। এই অবস্থায় আজকে যদি তারা মনে করো আইয়া কেন আমরা প্রটেস্ট করতে চাই যে ওটাও যে আসামের মুখ্যমন্ত্রী যাইবার লাগে গাঁথা ভরবার কথা নাই, কারণ তারা বরাকর মানুষ এটা গাঁথা বন্ধ করতে দিতাম না এই কন্ট্রাক্টর হলরে। কারণ মুখ্যমন্ত্রী আইয়া দেখবো যে সময় এটা গাঁথাগুলা এখানে সব ফিল করা হয়ে গেছে, এখানে কোনো গাঁথা নাই, তো এরপরে আর কাম হয় না। তো আমরা এই রাস্তাটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী আর আসামের বড় বড় মন্ত্রীসকল চলবার লাগে বানানি হয়েছে না, এটা পাবলিক চলার লাগিয়া। তো পাবলিক যেখানে চলতে পারেন না, খালি মন্ত্রী মিনিস্টার চলার লাগে আমরা এটা মানতে না কোনো সময় রাজি নাই। তো আমরা সবে এটাও ধিক্কার জানাই আর যে এই কর্ম যেভাবে যারা কথা এই কাজগুলো যেভাবে করা ওর এটা খুবই নিন্দনীয়। যে বরাকো আলিবার রাস্তা নাই, খুবই দুঃখের কথা যে পুরা ভারতবর্ষ স্বাধীনতার 100 বছর পরেও আমরা আলিবার জায়গা নেই। ভূমিকম্প প্রতিরোধী কাঠামো এবং রেট্রোফিটিং টেকনিক্স বিষয়টি নিয়ে শিলচর NIT-তে শুরু হয়েছে 2 দিনের প্রশিক্ষণ শিবির। ASTMA এবং NIT শিলচর দ্বারা আয়োজিত এই কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ASTMA এর রাজ্য প্রকল্প কর্মকর্তা কিশোর দত্ত, NIT ডিরেক্টর প্রফেসর DK বৈদ্য সহ অন্যান্যরা। কর্মশালায় ভূমিকম্প প্রতিরোধী রাজমিস্ত্রি এবং RC বিল্ডিং, মান নিয়ন্ত্রক ও ধ্বংসাত্মক পরীক্ষা, BIS কোর্স নমনীয় বিবরণ, মাটি তরলীকরণ, পাইল ফাউন্ডেশন, রেট্রোফিটিং নিয়ে আলোচনা করা হয়। NIT শিলচর সিভিল ডিপার্টমেন্টে
দুদিনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি, দ্যাট ইজ 2 days ট্রেনিং প্রোগ্রাম ফর ইঞ্জিনিয়ার্স অন আর্থকোয়েক রেজিস্ট্যান্ট স্ট্রাকচারস অ্যান্ড রেট্রোফিটিং টেকনিক্স। অর্থাৎ এর সাবজেক্ট হচ্ছে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট স্ট্রাকচারস, কী করে কোনো স্ট্রাকচার, কোনো বিল্ডিং বা ব্রিজ এগুলোকে ভূকম্প প্রতিরোধী বানানো যায়, এবং যদি কোথাও তার কোনো ফাটল তৈরি হয় সেটাকে কি করে আমরা রিপেয়ার করতে পারি, সেই নিয়ে আমাদের এই দুদিনের কর্মশালা। এবং এই প্রোগ্রাম স্পন্সর করছে আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, এবং এখানে লেকচার দেবেন আমাদের ডিপার্টমেন্টের সম্মাননীয় অধ্যাপকগণ। এবং এই প্রোগ্রামে যারা পার্টিসিপেন্ট হিসাবে এসছেন তারা মূলত স্টেট গভর্নমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা, এবং এনারা এই দুদিন ধরে 20th এবং 21st আগস্ট এই দুদিন ওনারা এখানে থাকবেন, এবং এই দুদিন এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, আমাদের যে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট স্ট্রাকচারস এবং তার রেট্রোফিটিং এই বিষয় নিয়ে। রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন, তবে এই আসন নিয়ে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস বিজেপি উভয় দলই। সোমবার আমরাঘাটে দলের এক সাংগঠনিক সভা শেষে নিজেদের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, এবং জানান এই নির্বাচনেও দল বিপুল ভোটে জয়লাভ করবে। এদিকে এই আসনে দলীয় মনোনয়ন নিয়ে অনেকটাই আশাবাদী দলীয় মনোনয়ন প্রত্যাশী দলের বরিষ্ঠ বিজেপি নেতা তথা দলের জেলা উপসভাপতি অমিয় কান্তি দাস। টিকিট পাওয়ার ব্যাপারে আমি প্রথমে মনে করি যেখানে টিকিট পাওয়ার ব্যাপারে সংগঠন, আমরা যাদের সংগঠনের ভিত্তি করে কাজ করি এবং সংগঠনের বিভিন্ন কমিটি আছে, তার মধ্যে আমরা জানি যে জেলা কমিটি আছে, মন্ডল কমিটি আছে, রাজ্য স্তরের কমিটি আছে, এবং সেই সমস্ত কমিটির সাথে যে বিচার বিবেচনা বিশ্লেষণ করার প্রয়োজন আছে, স্টেট কমিটি, কেন্দ্র কমিটি, সমস্ত যে কমিটিগুলোর সাথে বিচার বিশ্লেষণ করে ওনারা সিদ্ধান্ত নেবেন। এবং আমি যেহেতু আপনারা একটা করে জিজ্ঞেস করেছেন যে আমি প্রার্থী হিসাবে আমি যে প্রার্থিত্ব কতটুকু আমি আশাবাদী, আমি এখানে বলবো যে আশা নিয়ে চলা, এবং আশা নিয়ে চলার সাথে সাথে আরেকটি কথা বলবো যে আমি যেহেতু এই এলাকার, আমার বাড়ি দলাইতে, আমার বাড়ি ডিলিমিটেশন আগেও আমার বাড়ি এই দলাইতে ছিল এবং ডিলিমিটেশন পরেও আমার বাড়ি দলাইতে রয়েছে, তো সেই হিসাবে আমি এখানকার একজন স্থানীয় লোক এবং এখানকার মাটির সাথে, এখানকার জনগণের সাথে আমার গভীর সম্পর্ক আছে, এবং আমি আশাবাদী দল আগামীতে যদি আমাকে সেই বিধায়ক পদে আমাদেরকে নির্বাচিত করে, আমি দলকে এতটুকু বলতে পারি যে দলের যে আদর্শ, ঐতিহ্য, দলের যে সংস্কৃতি পরম্পরা, সেগুলো বজায় রেখে জনগণের সেবায় আমি নিজেকে নিয়োজিত করব। আজ শিলচর ট্রাঙ্ক রোডের সিটিভিওতে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের আয়োজিত শহরের বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মঞ্চের কার্যকরী সভাপতি ধ্রুব সাহা, শপথক বাসুদেব শর্মা, সীমান্ত ভট্টাচার্য, আশু পাল, কিশোর ভট্টাচার্য প্রমুখ। এই সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে আগামী 9 সেপ্টেম্বর সোমবার এক গণপ্রতিবাদ মিছিল বের হবে। এদিন সকাল 11টায় নরসিংটোলা ময়দান থেকে বেরিয়ে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত হবে। এই মিছিলের শহরের প্রতিটি ক্লাব, সংস্থা ও সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে এই মিছিলে যোগদান করবে। কাণ্ড আমাদের স্থানীয় প্রশাসনের কর এবং জমি, দালান ইত্যাদির বর্ধিত মূল্য, অস্বাভাবিক কর বৃদ্ধি, আমাদের নাগরিক পরিষেবা বলতে কিছুই নেই, এই সমস্ত ব্যাপারেই আমরা আন্দোলন চালিয়ে আসছি এবং এটা সবারই জানা। প্রথমেই কথা আছে যে একটি নির্বাচিত পুরো বোর্ড, এবং সেই নির্বাচিত পুরো বোর্ডের একটি সর্বসম্মতি মতে গৃহীত একটি সিদ্ধান্ত, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন। দ্বিতীয়ত হচ্ছে পাবলিক নোটিশ। পাবলিক নোটিশ দিতে হবে পত্রপত্রিকায়, জনসংযোগের মাধ্যমে, এবং আহ্বান করতে হবে যে কোনো ধরনের সাজেশন, কোনো অবজেকশন ইত্যাদি থাকলে যেন জানানো হয়। যদি অস্বাভাবিকভাবে কোনো কিছু বাড়াতে হয় তাহলে স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রুভেল লাগবে। এই তিনটি কন্ডিশন অত্যন্ত ম্যান্ডেটরি অ্যাজ পার আসাম মিউনিসিপাল অ্যাক্ট। সোমবার রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে 170 নম্বর বিএসএফ ক্যাম্পের জওয়ানদের রাখি পরালেন একল অভিযান কালীগঞ্জ কমিটির সদস্যরা।
একল অভিযান কালীগঞ্জ সমিতির আচার্য সঞ্চালক সমিতির দিদিমণিরা ও কমিটির সভাপতি বিধুভূষণ দত্ত, সম্পাদক সাগর দে, মহিলা সংযোগিতা মুন্নি ছেত্রী সহ অন্যান্যরা সবাই একত্রে ভাঙা 170 নম্বর বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পে, 170 নম্বর শের আলিপুর বিএসএফ ক্যাম্পে এবং 170 নম্বর লামাজুয়ার বিএসএফ ক্যাম্পে ভাইদের হাতে রাখি পরিয়ে দিয়ে তাদের দীর্ঘ পরমায়ু কামনা করেন। জয় জওয়ান জয় কিষান, জয় জওয়ান জয় किसान, भारत माता की जय, भारत माता की जय। थोड़ा इसका बारे में बताने के लिए कैसा लगा उसका बारे में 2-1 शब्द बताना रिक्वेस्ट करता हूँ। आप लोगों का बहुत बहुत धन्यवाद। आप लोगों ने अपना कीमती समय निकालकर हम सीमा सुरक्षा बल के जो जवान ड्यूटी पे तैनात हैं उनको इस रक्षाबंधन के पावन अवसर पर पहुंचकर उनका मनोबल बढ़ाया और उनको अपने परिवारों के साथ जोड़ने की एक कोशिश की। इसके लिए आप लोगों का तहे दिल से बहुत बहुत धन्यवाद। দেশের অন্যান্য অংশের সঙ্গে কল্যাণ প্রভা ফাউন্ডেশন সোমবার রাখি বন্ধন উৎসব পালন করেছে। শিলচর পুলিশ সদর থানাতে গিয়ে ফাউন্ডেশনের সদস্যরা পুলিশের হাতে রাখি পরিয়ে ভালোবাসা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। নিরাপত্তা বাহিনীরা আমাদের সুরক্ষিত রাখতে অক্লান্ত পরিশ্রম করে থাকেন। এজন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সোমবার রাখি পূর্ণিমা উপলক্ষে কল্যাণ প্রভা ফাউন্ডেশন পক্ষ থেকে প্রায় 200টি রাখি শহরের বিভিন্ন স্থানে এবং শিলচর সদর থানায় বিতরণ করা হয়। সৃষ্টি সমন্বিত সাংস্কৃতিক চর্চা এবং প্রশিক্ষণ কেন্দ্রের 23তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে শিলচর গান্ধী ভবনে নানান ধরনের নৃত্য, আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রথমে শিক্ষা কেন্দ্রের সদস্যরা সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। এরপর বিভিন্ন শিল্পীরা দলগতভাবে নানান ধরনের নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার সম্পাদক নিখিল পাল খুব সংক্ষেপে বক্তব্য রাখেন। অনুষ্ঠানকে দেখতে যাই হোক সৃষ্টি 23 বছর দেখতে দেখতে বলবো 23 বছর হয়ে গেছে সৃষ্টি আরো এগিয়ে যাক। আমাদের সবার শুভেচ্ছা আছে। সৃষ্টি 25 বছর, 50 বছর, 100 বছর করুন। সেই সঙ্গে সৃষ্টির যিনি কর্ণধার মৌমিতা বিশ্বাস, সেই সঙ্গে আমাদের রূপম সাংস্কৃতিক সংস্থারও দীর্ঘদিন ধরে আমরা যত অনুষ্ঠান করে থাকি আমরা সবসময় সহযোগিতা পেয়ে থাকি সৃষ্টির তরফ থেকে। আমি আবারও সৃষ্টির সঙ্গে যারা জড়িত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হয় সেটাও আমার নমস্কার, সবাই ভালো। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।